শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমাদের 262তম পর্ব, আর এই পর্বের বিষয় রেলগাড়ি। রেলগাড়ি নিয়ে আপনাদের লেখা বাকি কিছু চিঠি, সেই নিয়ে আজকের অনুষ্ঠান। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রুনুদি। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটি আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রিমঝিম বর্ষণ মুখর সন্ধ্যায় কেমন লাগছে পত্রালি শুনতে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। বন্ধু পত্রালি, রেলগাড়ির কামরায় তার সাথে হঠাৎ দেখা। অচেনা একটা মানুষকে কখনো যে এতটা আপন মনে হতে পারে এই প্রথম অনুভব করলাম। দূরপাল্লার ট্রেনে আমি কোথাও একটা যাচ্ছিলাম, আমার পরের সিট নম্বরটা তারই ছিল। তাই যতক্ষণ সে ছিল না ততক্ষণ সেই শূন্যস্থান আমারই দখলে ছিল। ট্রেনে ভিড় কম ছিল। মনে হলো আলাপ করি, কিভাবে শুরু করি ভেবেই সময় গড়িয়ে গেল অনেকটা। সাহস জোগাড় করে জানতে চাইলাম, ডায়েরিতে কি লিখছেন? উত্তরে শুধু এক পলক দৃষ্টি। হ্যাঁ, যখন থেকে ট্রেনে উঠেছে তখন থেকেই সে কিছু একটা লিখেই যাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে কলমটা পড়ে যায়। সুযোগের সদ্ব্যবহার, কুড়িয়ে দিলাম কলমটা। ও বললে, ধন্যবাদ। কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইলাম, কোথায় যাওয়া হচ্ছে? উত্তর এলো, একটা কালচারাল ইভেন্ট রয়েছে, ওখানেই যাচ্ছি। বাড়ি মিষ্টি গলা তার। জানতে চাইলাম, আবৃত্তি করা হয়? ওই একটু আধটু। খানিকক্ষণ মন চুরি যাচ্ছে তারই কষ্টে, দুজনেরই নীরবতা পালন। তারপর হঠাৎ দুজনেরই চোখে চোখ পড়ল। মনে একটা কবিতার লাইন ভেসে এলো, তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। একটা অশেষ ভালো লাগা জড়িয়ে গেল নিজের চারিদিকে। স্বল্প আলাপ চিরস্মরণীয় করে রাখার মতো। হঠাৎ উঠে দাঁড়িয়ে আমায় বলল, আমার যে যাত্রা শেষ, নামবো পরের স্টেশনে। না পেয়েও যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। ও নেমে যাওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ঝাঁকুনি অনুভব করলাম। ঘুম ভাঙা চোখে দেখি গিন্নি চিৎকার করে বলছে, আর কত ঘুমাবে? ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তো। এভাবেই বোধ হয় সময় ঝাঁকুনি দিয়ে আমাদের বাস্তবটা মনে করিয়ে দেয়। যাই হোক, আবার জীবন রেলগাড়িটা প্রতিদিনের মতো কু ঝিক ঝিক করে চলতে থাকলো। লিখছেন ঝরা পলাশ। পলাশদি, গ্রাম বর্ণা, ডাকঘরের নারদা, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। বন্ধু পত্রালি, বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ধান ক্ষেতের বুক চিরে কু ছিকছিক আওয়াজ তুলে ধোঁয়া ছাড়তে ছাড়তে ছুটে যেতে দেখতাম রেলগাড়িকে। সেই শৈশবে ওই রেলগাড়ি দেখেই প্রভাবিত হয়ে বিকেলবেলায় রেলগাড়ি খেলতাম। একে অপরের কোমরে হাত দিয়ে ধরে কু ছিকছিক আওয়াজ করতে করতে সারা মাঠ দৌড়ে বেড়াতাম। অবশ্য সেই রেলগাড়ি ছুঁয়ে দেখার সুযোগ হলো অনেকগুলো বছর পরে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর। ভুলবশত
দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে প্রথম শ্রেণীতে চড়ে বসেছিলাম। শেষমেশ ৭৫ টাকা জরিমানা দিয়ে বাড়ি ফিরেছিলাম প্রথমবার। পরের দিন একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে নিয়ম কানুন ভালো করে জেনে আবারও রেলগাড়িতে চেপে বসলাম। আর ভুল হয়নি। কলেজে পড়ার দিনগুলিতে প্রতিদিনকার বাহন ছিল রেলগাড়ি। রেলের কামরাটাকে মনে হতো যেন আরামদায়ক সভাকক্ষ। কখনো তুমুল বিতর্ক চলতো, কখনো আবার সমবেত কণ্ঠে পরিবেশিত হতো সঙ্গীত। রঙ্গরসিকতাও কম চলতো না। আবার কারো কারোর কাছে রেলগাড়ির কামরা ছিল চলমান পড়ার ঘর। সেই বেড়ে ওঠার আনন্দোচ্ছল দিনগুলিতে রেলগাড়ি জড়িয়ে গেছে জীবনের সঙ্গে। আজও তাই রেলগাড়িতে চাপলে আবেগ পেয়ে বসে। স্মৃতির সরণি বেয়ে ছুটতে থাকে ছাত্র জীবনের রেলগাড়ি। এখন রেলগাড়িতে সাওয়ার হয়ে বেরিয়ে পড়ি দূর দূরান্তে ভ্রমণের উদ্দেশ্যে। আসন না মিললেও চিন্তা কি, মেঝেতেই এলিয়ে দিই শরীর। রেলগাড়ি তো আমার কাছে শুধুমাত্র কোনো বাহন নয়, রেলগাড়ি আমার কাছে শৈশবের বিস্ময়, যৌবনের সভাগৃহ ও শ্রেণীকক্ষ, পৌরত্বের ভ্রমণ সাথী, আরও কত কি। চিঠিখানি পাঠিয়েছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, বউবাজার, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, 4 অক্ষরের বহু কামরার এই যানবাহনটি ভিতরে বাইরে বিস্ময় ও বৈচিত্র্যে ভরা। রেলগাড়ির প্রতিটি কামরা যেন এক একটি মিলন মেলা প্রাঙ্গণ, এক একটি জীবন্ত ক্যানভাস, যেখানে এক সুদক্ষ শিল্পী অদৃশ্য তুলির টানে নিপুণ দক্ষতায় এঁকে চলেছেন জীবনের জলছবি। ট্রেনের কামরায় কত মানুষের ভিড়, কত কোলাহল। রেলের গতির সঙ্গে পাল্লা দিয়ে চলেছে জীবনের গতিবেগ। জীবননাট্যের কুশীলব এই আমাদের মতো মানুষগুলো সময়ে রেলগাড়ি চেপে প্রতিদিন ওঠা নামা, চলা থামার মধ্যে দিয়ে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। আর সে পথে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। একই ট্রেনের একমুখী গন্তব্যে প্রতিটি মানুষ পরস্পর ভিন্ন ভিন্ন, প্রত্যেকের চিন্তা চেতনা বুদ্ধি বৃত্তি রকম ফেরের তাদের জীবন জীবিকায়। রেল যে কতখানি জুড়ে থাকে আমাদের প্রাত্যহিক জীবনে তা প্রত্যক্ষ করেছি করোনা অতিমারির কালে। হঠাৎ ট্রেনের গতি স্তব্ধ। বিপদে সাধারণত শ্রমজীবী মানুষ থেকে পরিযায়ী শ্রমিক, শত শত হকার ভাই বোন, দাদা দিদি ও অসংখ্য ভিক্ষাজীবী অসহায় মানুষের দুর্বিষহ যন্ত্রণা প্রত্যক্ষ করেছি প্রতিদিন। রেলের কামরায় যে ছেলেটি ফলের ঝুড়ি মাথায় যাত্রীদের উদ্দেশ্যে বলে, দাদা ভাই, দিদি ভাই, আপনারা আমার ঝুলির আপেল খেলে আমার অসুস্থ মেয়েটা সুস্থ হবে, সে তখন বিক্রেতা। কিন্তু কিছুক্ষণ পরেই যখন ফল বিক্রির টাকায় মেয়ের ওষুধপত্র কিনতে একই ট্রেন থেকে নামা কোনো সহযাত্রীর ওষুধের দোকানে যাবে, তখন সে ক্রেতা। তাই ক্রেতা বিক্রেতা দাতা গ্রহিতা রাজা ফকির শব্দগুলো আপেক্ষিক। জীবনের রেলগাড়ির কামরায় কাকে কখন আমির বা ফকির সাজাবে তা কেবল জানেন সেই বাজিকর, সেই অদৃশ্য খেলোয়াড় যার হাতেই ধরা আছে সময়ের লাটাই। ও মন, তারই হাতের একতারা যে আমি, ওরে সে বাজালে বাজি, আবার সে থামালে থামি। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, বউবাজার, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে।
এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইট্টা, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৪২৭ থেকে। প্রিয় পত্রানী, তখন আমি নবম শ্রেণীতে পড়ি। আমাদের গৃহপ্রবেশ, তাই গঙ্গাজল আনতে হবে শ্রীরামপুর। আমার মামার বাড়ি যেতে হবে। এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু সে বাবা মায়ের সঙ্গে। এবার বাবা ব্যবসার কাজে ব্যস্ত। মা বলল, পারবি যেতে একা? ভিতরে ভয়ের একটা চোরা স্রোত, আর বাইরে কিছু একটা করার তাগিদ। এই দুয়ের টানা পড়ে নিয়ে সাহস করে বলেই দিলাম, হ্যাঁ হ্যাঁ পারবো। বাড়ি থেকে বাসে তারকেশ্বর, তারপর টিকিট কেটে উঠে পড়লাম রেলের কামরায়। সিট ফাঁকা ছিল না একটাও। মায়ের মতো একজন বসেছিলেন জানলার পাশে। কাছে ডাকলেন আমায়, সরে বসে জায়গা করে বসতে বললেন। কোথায় যাব জিজ্ঞাসা করলেন। রেলের কামরায় অত লোক, তবু বড় একা একা মনে হচ্ছিল। একটু ভয় ভয়ও করছিল। যদি ঠিক জায়গায় নামতে না পারি, যদি নামার আগে ট্রেন ছেড়ে দেয়। চুপচাপ বসেছিলাম। আমি ভয় পেয়েছি বুঝতে পেরে মাসিমা বললেন, ভয় পেও না, তোমাকে ঠিক শ্রীরামপুর নামিয়ে দেব। মনে সাহস পেলাম। ভোঁ বাজিয়ে ট্রেন ছাড়ল। আওয়াজ করে রেলগাড়ি ছুটছে। জানলার বাইরে বিপরীত দিকে ছুটছে গাছপালা, মানুষজন, ঘরবাড়ি। কামরার ভিতরে যাত্রীদের মুখে অজস্র কথা, নিত্য যাত্রীদের হইচই, হকারদের হরেক রকম পণ্য ফেরির কোলাহল, অন্ধ ভিক্ষুকের গান গেয়ে ভিক্ষা করা। এইসব শুনতে শুনতে কখন যেন শেওড়াফুলি পৌঁছে গেছি। মাসিমা বললেন, এরপর তোমায় নামতে হবে। বললেন, তাড়াহুড়ো করো না, গাড়ি দাঁড়ালে তারপর নামবে। যেন কত দিনের চেনা, মনেই হয় না 1 ঘন্টার পরিচয়। স্টেশন এলে নেমে পড়লাম। আমায় ফেলে ট্রেন চলে গেল আপন গন্তব্যে। রেলগাড়িতে আমার 1 ঘন্টার যাত্রা শেষ হলো। সকলের শুভ কামনায় করে শেষ করছি। চিঠিখানি পাঠিয়েছিলেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইট্টা, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৪২৭ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ঈশিতা চৌধুরী, নবম শ্রেণীর ছাত্রী, শ্যামফোর্ড ফিউচারিস্টিক স্কুল, শুভস্মৃতি রোড, ডাকর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৩০ থেকে। প্রিয় পত্রালী, এখনকার দিনে অনেক মানুষই রেলগাড়িতে যাতায়াত করে। আমিও অবশ্য অনেকবারই রেলগাড়িতে চড়েছি। রেলগাড়িতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা খুব সহজ ও মজাদার। আমার মনে পড়ে, ছোটবেলায় আমি একবার কলকাতায় গিয়েছিলাম রেলগাড়িতে চড়ে, যেটা ছিল আমার প্রথম রেলগাড়িতে চড়া। আমি জানালার সামনে বসে অনেক নতুন জিনিস দেখছিলাম ও উপভোগ করছিলাম, যেমন সবুজ ধান ক্ষেত, হলুদ সরিষা ক্ষেত, ছোট ছোট বাড়ি, আরো অনেক কিছু। গাড়ির ভিতরে ছিল অনেক রকমের খাবার দাবার ও খেলনার সমাহার। আমার শুধু দিদার কাছে বায়না চলছিল খেলনা ও লজেন্সের জন্য। আমাদের কামরায় অনেক যাত্রী ছিল, তারাও আমাদের সাথে যাত্রা করছিল। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো। এবার আর সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছিলাম শুধু দূরে জ্বলতে থাকা ছোট ছোট আলো। যেন মনে হচ্ছিল তারারা আকাশ থেকে নিচে নেমে এসেছে। সেই দৃশ্য দেখতে দেখতে রেলগাড়ি ঢুকছিল আলো ঝকমকে স্টেশনগুলিতে। সেখানে নানা রকমের খাবারের দোকান দেখতে পেলাম, চায়ের দোকান, ফুচকা, ঘুগনির দোকান। কিছু কিছু স্টেশনে দেখতে পেলাম টিভি। অবাক হয়ে আমি দিদাকে জিজ্ঞেস করলাম, যারা রেলগাড়িতে চড়তে আসে তারা কি এখানে টিভি দেখে? দিদা আমার দিকে তাকিয়ে হাসলো। এবার আমাদের নামার পালা। ব্যাগপত্র নিয়ে দাঁড়ালাম রেলগাড়ির দরজার সামনে, আমাদের নামার অপেক্ষায়।
তোমাদের সাথে আমার একটা রেলগাড়ি ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করলাম পত্রালি। নমস্কারান্তে ছোট্ট পত্রবন্ধু ঈশিতা চৌধুরী পাঠিয়েছেন শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল, শুভস্মৃতি রোড, ডাকর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, পোস্ট গন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি 712137 থেকে। রেলগাড়ি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শৈশব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এর প্রতিটি ধাপেই রেলের অবদান অনস্বীকার্য। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে ট্রেনে চড়ে মামার বাড়ি যাওয়া ছিল এক বিশাল আনন্দের উৎসব। সেই ঝিকঝিক আওয়াজ যেন এক বিশেষ সুরে বাঁধা ছিল, যা মনকে মুহূর্তে সজীব করে তুলত। তারপর বড় হতে হতে জীবনের একাধিক বাঁকে রেলের সঙ্গেই স্মৃতির জাল গেঁথে গেছে। প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, সব কিছুতেই রেলের যাত্রা যেন এক অবিচ্ছেদ্য অংশ। প্ল্যাটফর্মে বিদায় বেলায় চোখের জল, কিংবা জানলার পাশে বসে একাকী কোনো স্টেশনে ট্রেন থামার অপেক্ষা, সব কিছুতেই মিশে থাকে এক গভীর অনুভূতি। রেলগাড়ির এই যাত্রা শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় না, এটি মনের অজানা অনুভূতির গভীরে নিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমাদেরও চোখের সামনে দিয়ে প্রকৃতি, জীবন, সম্পর্কগুলো একে একে ছুটে চলে। সেই মোটা পিচবোর্ডের টিকিট থেকে আজকের আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক্যাল ট্রেন, রেলগাড়ি আজও আমাদের জীবনের চলার পথের এক অনবদ্য সঙ্গী। চিঠিখানি পাঠিয়েছিলেন মুরলী চৌধুরী, পোস্ট গন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। এবারে পড়ব মানস দাসের চিঠি। পাঠিয়েছেন মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 700133 থেকে। প্রিয় পত্রালি, ছোটবেলায় একটা ছড়া শুনেছিলাম, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। হ্যাঁ বন্ধু, রেলের আঙিনায় পা পিছলে পড়েছি ছোটবেলায়। তখন থেকেই রেল আমার জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। ছোট থেকে বছরে একবার মামার বাড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যেতাম কয়লার ইঞ্জিনে টানা রেলগাড়িতে বহরমপুর থেকে দমদমে। সে রেলযাত্রার একটা অদ্ভুত ছন্দ ছিল। ঝিকঝিক শব্দে, মৃদু দুলুনির সঙ্গে প্রায় 6 ঘন্টার জার্নিতে 4-5-6 বছরের জীবনে এক অভূতপূর্ব মাদকতা, তা বলার নয়। বাতাসের সঙ্গে ভেসে আসা কয়লার গুঁড়োয় চোখ জ্বললেও পুনরায় জানালামুখী। বাইরে রোদ্দুরে ইঞ্জিনের ধোঁয়ার আলপনা। যাত্রাপথে ঝালমুড়ি বিক্রেতা এলে মায়ের কাছে আবদার করতাম কিনে দিতে। পেয়েও যেতাম ঝালমুড়ি। ওই একটা খাদ্যই যেমন আমার খুব প্রিয় ছিল, তেমনি সহজে পেয়েও যেতাম। আজ ওই জিনিসটা আমার প্রিয় সমানভাবে। 56-57 বছর হয়ে গেল, এখনো নস্টালজিক হয়ে পড়ি ওই রেলযাত্রার কথা মনে পড়লে। এখন বৈদ্যুতিক ইঞ্জিনের কল্যাণে 3.5 ঘন্টায় বহরমপুর থেকে কলকাতায় পৌঁছানো যায়, কিন্তু বৈদ্যুতিক ইঞ্জিনের টানে কোথায় সে আনন্দ, কোথায় সে সুখানুভূতি। রবি ঠাকুর লিখেছিলেন, পথ বেঁধে দিল গ্রন্থি। আমার ক্ষেত্রে রেল বেঁধে দিল গ্রন্থি। যুবক বয়সে রেলেই কাজ জুটল, উপরওয়ালার মর্জি। কর্মসূত্রে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় সুদীর্ঘকাল, চাকরিসূত্রে রেলের সাথে বন্ধন। এত অজস্রবার রেলগাড়িতে ভ্রমণ করেছি, তবুও এখনো রেলযাত্রা বড় কাঙ্ক্ষিত, বড় আনন্দের, কিছু অব্যবস্থা সত্ত্বেও। আজকের এই মন খারাপের দিনেও সবাইকে শুভেচ্ছা সহ ইতি মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 700133 থেকে চিঠি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম,
রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। সত্যি পথটালি দারুণ বিষয় আমার পক্ষে। আমি প্রথম 33 বছর বয়সে রেলগাড়ির চাপার সুযোগ পেয়েছিলাম, তাও আবার অসুখের তাগিদে রামপুরহাট টু আজিমগঞ্জ ট্রেনে, এবং যেখান থেকে একজন কালো রঙের স্যুট ও কালো রঙের কোট পরে ট্রেনে উঠে পড়লেন। তেমনই টল ফিগার। আমি তো ভাবলাম আর রেহাই নাই, এই ডাকাত বুঝিয়ে উঠে পড়ল। বুকের কাছে হাতটা লাগিয়ে একদম স্মার্ট কি যেন একটা হাতে আছে, আমি যেটাকে ভাবলাম অস্ত্র। আমার সঙ্গে আমার স্বামী আছেন, তিনিও একজন সায়েন্সের শিক্ষক, আর আছেন বর্ধমানের এক ভদ্রলোক, উনিও শিক্ষক এবং বইয়ের ব্যবসায়ী। আমার প্রাণ তখন যায় যায়, ধরে বুঝি আর প্রাণ নেই, মুখটুক শুকিয়ে বাতাচন্নি হয়ে গেছে। অনেকেই পকেটে হাত ভরছে। একজন টিকিট বের করেছেন, ওই অস্ত্রটা দিয়ে একটু কেটে নিয়ে আর কারোর দেখলেন না, অন্য কামরায় তিনি চলে গেলেন। আর আমি তখনই বুঝতে পারলাম যে উনি ঠিকই টিকিট চেকার। আমি লজ্জায় নিজের সম্মান রক্ষার্থে কাউকে কিছুই বললাম না। পরে বাড়িতে গিয়ে সবিস্তারে জানালাম, আর সকলেই ওটাকে নিয়ে একটু কৌতুকও করলো। এই যে আমার প্রথম ট্রেনে চড়ার নতুন অভিজ্ঞতা, আজ পথটালির কাছে বলতে পেরে আমি অনেকটাই হালকা হলাম। কারণ আমার বাড়িটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের বর্ডার এলাকায়। আমি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করতাম যে ট্রেনটা কেমন এবং কী তার সৌন্দর্য। তারপর দক্ষিণ ভারত, দিল্লি সবই ঘুরেছি, কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছি, রাত্রির বেলায় খুব ভয় লাগে। ট্রেনে রিজার্ভেশন সিটেও অনেকেই এসে বসে পড়ছে। প্রথম রেল অভিজ্ঞতায় ফিরোজা বেগম, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, কুল ঝিকঝিক করতে করতে রেলগাড়ি আমার জীবন খাতার প্রতি পাতায় কত বিচিত্র রূপের সরসী হয়ে যে বিকিকিনি করে আসছে, তার রূপ কথা তোমায় লিখে শেষ করতে পারবো না। ছোট্টবেলায় পুতুল খেলার সময় দেশলাইয়ের বাক্স দিয়ে তৈরি রেলগাড়ি করে আমার পুতুলের পরিবার যেন বিশ্ব ভ্রমণে বের হতো। একটু বড় হয়ে প্রথম রেলগাড়ি চাপার আনন্দ ও শিহরণের প্রচণ্ড এক আবেগে কল্লোল স্নাত হয়ে আমার রাঙা মামার হাত ধরে রেলগাড়ি চেপে বেলুড় মঠে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন আমার জীবনের পথ চলার এক আলোর ঠিকানা খুঁজে দিয়েছিল। পরে সেই চিরন্তনী সঞ্চারীর রেলযাত্রাই আমাকে বেলুড় মঠ থেকে ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে সাহায্য করে, এবং আমি তারপর থেকে পবিত্র জীবনযাপনে সার্থক জনম খুঁজে পাই। আবার কখনো চলন্ত রেলগাড়িতে জানালার পাশে বসে বাইরের নৈসর্গিক চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে মগ্ন। সোনার প্রিয় কানের দুল টান মেরে ছিনতাই করে নিয়েছিল রোদন ভরা এক বসন্তের বিপন্ন সময়। আবার দেখো, এই তো মাত্র কিছুদিনের পরিচয়, হাজারদুয়ারি রেলগাড়িতে এসি কামরায় চোখ বন্ধ করে যাত্রী হিসেবে চলেছি। হঠাৎ শব্দ, কি ঘুমাচ্ছেন? এখন দেব নাকি পরে? প্রায় 24-25 বছর বয়সের প্রিয় দর্শন মিষ্টি হাসির ছোঁয়া মেশানো সঞ্জু অপূর্ব স্বাদের কফি বেশ কয়েকবার খাইয়ে আমাকে বশ করে নিয়েছে। ছেলেটি সম্ভ্রান্ত পরিবারের, গ্র্যাজুয়েশন করে বেকারত্বের শিকার হয়ে এখন রেলগাড়িতে চা বিস্কুট বিক্রি করে। প্রায় সবারই প্রিয় পাত্র সে। নমস্কারান্তে, অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে চিঠিটি পাঠিয়েছেন। ঝিমঝিম
सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन। जब घुंघरूं सी बजती है बूंदें अरमां हमारी पलकें न मूंदे। जब घुंघरूं सी बजती है कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা আছেন নাসিমা বেগম বুলু, মীনাক্ষী দাস, প্রবীর কুমার মুখার্জি রয়েছেন। লিখছেন রেলগাড়ি শুনতে বসেছি পত্রালির আসরে, শুভ সন্ধ্যায় রিমঝিম বৃষ্টিতে, শুভেচ্ছা সকলকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন চঞ্চল তোমার কণ্ঠে আজ কষ্টের অনুভূতি, একটু সাবধানে থেকো বাবা জীবন, তোমার কাকু তানজিলাল সিদ্দিকী। মিনতি চট্টোপাধ্যায় রয়েছেন, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত, কাজল ভাদুরী আছেন। নাসিমা বেগম লিখছেন আমি আর তিতলি চিঠি শুনছি, বড় ভাইয়া তুমি ওষুধ খাবে, আমি তিতলি বলছি, আমি টাইপ করেছি। বাহ। কাজল ভাদুরী লিখছেন খুব কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই চিকিৎসা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রেলগাড়ি এক এক নস্টালজিয়া, সেই নস্টালজিয়ার লেখা পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রুনুদি। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন আবার চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। এবারের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। মনোদরদি পত্রালি। কু ঝিকঝিক কু ঝিকঝিক চলছে রেলের গাড়ি, থামবে জানি স্টেশনে, চল না তাড়াতাড়ি। রেলগাড়ি নিয়ে ছড়া সবার জানা। রেলগাড়ি শুনলেই মনে হয় অনেকগুলো বাক্স একসঙ্গে জুড়ে গোটা বিশ্বকে পেটে পুড়ে ছুটে চলেছে তার গন্তব্যে। ইংরেজ সরকার তাদের সুবিধার্থে যাওয়া আসা বা পণ্য সরবরাহের জন্য এই লৌহ দানব বা শকটকে নিয়ে এসেছিলেন আমাদের দেশে। রেল করেছে দূরকে নিকট। পরাধীন ভারত মাতার সন্তান কত কুলি মজুরের রক্তের বিনিময়ে তৈরি করা রেলপথের উপর দিয়ে চলেছে আজও সেই রেলগাড়ি। এই রেলকে চিরস্মরণীয় করার জন্য ডাক বিভাগ বের করেছিল টিকিট। এ তো গেল রেলের ইতিহাস। রেলগাড়ি চাপার প্রথম অভিজ্ঞতা আমারও কিছুটা রবি ঠাকুরের মতো। মা আর মেজদার হাত ধরে আমার প্রথম রেলগাড়ি চাপা। সেই দিনের সে ঘটনা মনে পড়লে আজও হাসি পায়। রেলের হকাররা তাদের মিষ্টি মধুর বাক্যের ছন্দে
বিক্রি বিক্রি করতেন তাদের পণ্য। কেউ বললেন 1টা 20, জোড়া 30, ব্যথা বেদনা সব ফিনিশ। ওটা যে বাতের মলম সেটা বুঝতেই তো খানিকক্ষণ লেগে গেল। ওদিকে আবার হাঁক দিচ্ছে 1টা 5, 2টো 10, মুখে দিলেই শুধু রস। আরে এটা যে লজেন্স! হায় কপাল! সূর্যের তাপে লাগছে গরম, একটা নিলেই পাবে আরাম। বেরিয়ে এলো রুমাল, এই যে সুকুমার রায়ের হজ বরল চলছে। নিত্যযাত্রীদের গামছা বিছিয়ে তাস খেলা, সেটা তো সবাই জানে। ভিড়ের মধ্যে কে কার পা মারিয়ে দিচ্ছে, কার ব্যাগের চেনে কার বেনি আটকে যাচ্ছে, তারপর দীর্ঘ গালাগালি, এসব থাকেই। দীর্ঘ পথযাত্রায় কত নতুন সহযাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয়, তা আবার চিরস্থায়ীও হয়ে যায়। রেলগাড়ির মতোই আমাদের এই জীবন। নির্দিষ্ট স্টেশনে টিকিটটা ফেলে নেমে যেতে হবে সবাইকে ছেড়ে। ভালো থেকো বন্ধু। চিঠিখানি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মুরারুই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারে পড়ব বৈশালী বিশ্বাসের চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, যদি কোনোদিন প্রশ্ন করে কেউ এমন কোনো জায়গা আছে যা চোখ বন্ধ করলে সামনে আসে, আমি বলবো আছে, আছে স্টেশন। যারা মফস্বলে ছোটবেলা কাটিয়েছে তারা জানে ট্রেনের টাইম ঘড়ির আগে চলে। এখন শহরে থাকি। একসময় ডেলি প্যাসেঞ্জারি করতাম। ত্রিবেণীর সঙ্গম থেকে গঙ্গাকে পাশে রেখে হাওড়ায়। খবরের কাগজে ছোট কাজ, রাস্তায় রাস্তায় ঘোরা, রোদে জলে তেতে ভিড়, ট্রেনে উঠতে গিয়েই আওয়াজ, ও মিনু, এদিকে জায়গা আছে, উঠে আয়। তারপর কত গল্প, সমিতা, রানী, অঞ্জু, আর নাম তো মনেই নেই। সবাই কলকাতায় কাজ করে। কেউ ভালো চাকরি, দামি শাড়ি, কম দামি ছিটের চুড়িদার, সব মিলেমিশে একসময় এটাই পরিচয় হয় যে এরা সবাই কাটোয়া লোকাল ধরে। এই গল্পগুলো মনে পড়লেই শরীরে ঝাঁকুনি আসে। ট্রেনের লাইট, চুলের ক্লিপের দিদি, আর বাইরের রাতের হাওড়া পেরিয়ে হুগলি। প্রথমে ঝলমলে আলো থেকে একটা ঝিমোতে থাকা বাতি। স্টেশনে বাবা, টিফিন খেয়েছিস? তোকে নিয়ে যে কি করব। তারপর চারদিক দেখে রেল লাইন পার হতাম। বর্ষা হলে বাবা চেল্লাতো, দেখে পার হ। কি যে বলো, সারা কলকাতা ঘুরি আমি। কি যে তোর শখ বুঝি না। কোনদিন প্ল্যাটফর্মের ধারের দোকানে চা খেয়ে বাড়ি ফিরতাম। সেদিন রাত্রিটা বেশি হয়ে গিয়েছিল। রেলগাড়ির মেয়েদের কামরা ফাঁকা হয়ে যাচ্ছিল ব্যান্ডেলের পরে। অনেক গরমের পর বৃষ্টির ছাট আসছে। কিছুক্ষণের জন্য নিয়ম মাফিক অন্ধকার, আর দুটো হাত। গলাটা বন্ধ হয়ে আসছে। ধূপকাঠির দিদিটা এসে গিয়েছিল তাই। পুলিশ বলল, অত রাতে ট্রেনে কি করছিলে? কিছুই তো হয়নি। রিপোর্ট কি লিখবো? বাড়ির নাম্বার বলো। কাকুর বাড়ি ফোন। আবার রাত, ফাঁকা ট্রেন, আর বাবা, কতবার বলেছি তোকে চাকরিটা ছাড়, এবার বিয়ে টিয়ে কর। বারবার মনে হচ্ছিল যদি পিছনে চলতে পারতো রেলগাড়িটা, সব ঠিক করে দিতাম আমি। স্বপ্ন, হাওড়া আর রেলগাড়ি আর কোনোদিন আসেনি। চলেছি ট্রেনে, তবে ওই যানবাহন না, রেলগাড়ি না। লিখছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। কলমে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় পত্রালী, শুভেচ্ছা নিও মিষ্টি শরতের। ওই দেখো কত কাশফুল মাথা দুলিয়ে দুলিয়ে আমাদেরকে ডাকছে।
কাশফুলের ঝোপ ডিঙিয়ে ছুটে চলেছে অপু দুর্গা। ওরা কোথায় যাচ্ছে তুমি কি জানো? হ্যাঁ, ওরা যাচ্ছে রেলগাড়ি দেখতে। প্রিয় পত্রালি, এবার তোমার বিষয়ও তো রেলগাড়ি, তাই না? চলো অপু দুর্গার সঙ্গে আমরাও একাত্ম হই। আহো, রেলগাড়ির মশলা মাখা পেয়ারাগুলো কি টেস্টি, কি সুস্বাদু, কি মজা। আর ওর বিক্রি করার সুরটাও খুব মজাদার, সুন্দর। পেয়ারা পেয়ারা, মজাদার পেয়ারা, মশলা মাখা পেয়ারা। এই ছোট, থাম তো। তোর পেয়ারার থেকে ঢের ভালো রেলগাড়ির মশলা মুড়ি। আহা, স্বাদ যেন জিভ থেকে যেতেই চায় না। আর ওর বিক্রির সুরটা, মশলা মুড়ি, মশলা মুড়ি। রেলগাড়ির এ দরজা থেকে ও দরজা যেন ভিড় ঠেলে শরতের হাওয়ায় হাওয়ায় যাত্রীদের কানে কানে পৌঁছে যাচ্ছে। দেখো মেজদি, তোমাকে আর মশলা মুড়ির হয়ে ওকালতি করতে হবে না। তুমি কদিন চড়েছো রেলগাড়িতে? কদিন চড়েছো? হ্যাঁ বৌমা, কি হলো গো? দেখেন না বাবা, ছোট আমার সঙ্গে পায়ে পা চাপিয়ে ঝগড়া করতে আসছে। মনে হচ্ছে আমি কোনো দিন যেন রেলগাড়িতে চড়েইনি। ও পেয়ারা বিক্রির সুরটাই আত্মস্থ করে ফেলেছে। তোমার মা বলছিল বাউলের সুরটাই নাকি সব থেকে মজাদার। বড় বউ এগিয়ে এসে বলল, ভাগ্যিস আমি তোমাদের সঙ্গে রেলগাড়ি সফরে যাইনি, তা না হলে এতক্ষণে আমিও জড়িয়ে পড়তাম এই খুনসুটির ঝগড়ায়। প্রিয় পত্রালি, রেলগাড়ি চলতে থাকুক, আমরাও বিভিন্ন সুরের সাথে পরিচিত হই এই রেলগাড়ি চড়ে। রেলগাড়ির শুভাচ্ছান্তে চিঠিখানি পাঠিয়েছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। বন্ধুরা, শুনলেন রেলগাড়ি বিষয়ক চিঠি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বনাথ বন্ধু, তাপস সাহা, বৈশাখী দত্ত। তাপস সাহা লিখছেন, মন বলে একদিন কোথাও যেতে, পত্রালির অনুষ্ঠানে অংশ নিতে। এসেছি বসেছি এই আসরে, শুনতে চাই চিঠি কথায় ভরে, সে কথা মোরা ভাষার অলঙ্কারে। স্বরূপ দাস রয়েছেন নতুন শ্রোতা। বন্ধুরা, আপনারা আগামী পক্ষের বিষয় এসেছে শরৎ, এই বিষয়ে চিঠি লিখুন। 200 শব্দের মধ্যে পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। এবং জানেন তো, আর হাতে গোনা কয়েকটি দিন রয়েছে, মাত্র 15টি দিন। পত্রালি পত্র সংকলনে লেখা নেওয়ার কাজ চলছে। আপনারা যারা এখনও লেখা দেননি, তারা অতি শীঘ্রই আপনাদের অনুদান এবং লেখার বিষয় আমাদের জানিয়ে দিন। চলুন এবার এবার কান পাতি সেরা পত্রকার যিনি হয়েছেন, তার সাথে কথা বলেছিলেন আমাদের উপস্থাপিকা কিয়া বর্মন। শুনে নেব তাদের আলাপচারিতা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই বেশ ভালো। আর ভালো না থাকারই বা কি আছে? রেলগাড়িতে করে কেমন ভ্রমণ করলাম আমরা বলো, কত জায়গাতে ঘুরে এলাম, বেশ ভালো লাগলো। কিন্তু তবে সময় হয়ে গেছে এবার সেরা পত্রকারকে বেছে নেওয়ার। হ্যাঁ, সবার রেলগাড়িতে চড়েই আমাদের ভ্রমণ অভিজ্ঞতা বেশ ভালোই, তবে যার চিঠি বেশ মন ছুঁয়ে গেছে তিনি হলেন আমাদের এক বন্ধু দাদা। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কৈচর পূর্ব বর্ধমান থেকে রয়েছেন বিশ্বনাথ বন্ধু। হ্যাঁ, আমাদের সকলের বন্ধু উনি, আর উনি এবারের সেরা পত্রকার। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দা। নমস্কার। নমস্কার। নমস্কার।
কেমন আছেন নমস্কার। আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? চলে যাচ্ছে সবাই মিলে বেশ হৈ হৈ করে। আচ্ছা, এবারে সেরা পত্রকার আপনি। পত্রালীর পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমি অনেক শুভেচ্ছা জানাই পত্রালীর। আমি সাফল্য কামনা করি, সার্বিক সাফল্য কামনা করি। রেডিও জংশনের যে পত্রালী অনুষ্ঠানটা আজ সকলের কাছেই সমাদৃত। এখন বহুদূর থেকে পত্র প্রেরকরা পত্র পাঠাচ্ছেন। অনেক জ্ঞানীগুণী মানুষের মুক্তঝরা কলমে আজ সমৃদ্ধ চিঠিপত্রের এই পত্রালী আসর। রেডিও জংশনের অধিকর্তা আমার স্নেহের চঞ্চল চৌধুরী একদিন কয়েকজন জ্ঞানীগুণী মানুষকে নিয়ে এবং সকলের আশীর্বাদ মাথায় নিয়ে যে চারা গাছটি রোপণ করেছিল তা আজ ফুল ফল সমৃদ্ধ মহির হয়ে পরিণত হয়েছে বলে আমার মনে হয়। আর উপ অধিকর্তা মাননীয় সৌমেন্দ্রনাথ জানা দাদা ভাইয়েরও চিঠিপত্র সম্পাদনা এবং বিদেশে থাকলেও পত্রালী প্রকাশনার জন্য যে নিরলস পরিশ্রমে কাজটি সম্পন্ন করেন এবং সম্পূর্ণ করার যে প্রচেষ্টা, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এছাড়া সচিব, সম্পাদক, উপদেষ্টা আরো যারা রয়েছেন তাদের লক্ষণীয় ভূমিকাও আমরা লক্ষ্য করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমার মনে হয়, যারা পত্রালীর আসরকে শ্রুতিমধুর এবং আকর্ষণীয় করে তুলছেন সেই সব উপস্থাপক উপস্থাপিকারা আমার অনেক স্নেহের। চঞ্চল, কেয়া, রত্না, ঋতুপর্ণা, পলাশ, রুনু এবং আরো যারা রয়েছেন সকলের মধুময় কণ্ঠে চিঠিগুলো যেন প্রাণ পায়। তাই তো আমরা অভিভূত হই। পত্রালী পরিবারের পত্রলেখক বন্ধুদেরও সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানাই। পত্র প্রেরকদের পত্রে কোনো গানের লাইন ব্যবহৃত হলে সেই গানগুলিও সুন্দরভাবে পত্র পাঠকের কণ্ঠে গীত হচ্ছে এবং আমরা মন্ত্রমুগ্ধ হয়ে সেগুলো শুনছি। এছাড়া একঘেয়েমি দূর করতে তো মাঝে মাঝে গান প্রচার তো অনুষ্ঠানটির মর্যাদা অবশ্যই বাড়াচ্ছে। কখনো কখনো আমাকে যেমন চঞ্চল ফোন করে জানিয়েছে, কাকু এই গানটি কি আপনার গাওয়া আছে? আমি তৎক্ষণাৎ সেই গান পাঠিয়ে দিয়েছি এবং সম্মেলনে আমাকে পত্রবন্ধুরাও ওইভাবেই গান পাঠাবেন এরকম বলে আমাকে অনুরোধ করেছেন এবং আমি বিষয়ভিত্তিক গান চঞ্চলের কাছে পাঠানোর চেষ্টাও করি। বাহ দাদা, শুরুতেই এত প্রশংসায় ভরিয়ে দিলেন, মন কিন্তু খুশিতে ভরে উঠলো একদম। খুব ভালো লাগলো। আপনি যে এত মন দিয়ে এবং ভালোবাসা নিয়ে আমাদের পত্রালী পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতিটা পর্ব যে খুব যত্ন নিয়ে শোনেন, অঙ্গাঙ্গি ভাবে জড়িত আপনার গান আমরা শুনি, খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগে। এইভাবে থাকবেন কিন্তু আমাদের সঙ্গে সবসময়। অবশ্যই অবশ্যই। আচ্ছা দাদা, এবারে আসি আপনার পত্রের বিষয়ে। আপনার পত্রের মধ্যে সেই ছোটবেলায় রেলগাড়ি কেমন ছিল সেখান থেকে বড়বেলায় রেলগাড়ির প্রসঙ্গে আপনি এসেছেন। হ্যাঁ, তো শুনি আপনার সেই ছোটবেলার কথাই শুনি, ছোট থেকে বড় হওয়া অবধি আপনার জীবনের অভিজ্ঞতা কিংবা এই রেলগাড়ি চড়ার অভিজ্ঞতা। রেলগাড়িতে যখন বাবার সঙ্গে একবার কলকাতা যাচ্ছি, বাবা কলকাতা চাকরি করতেন, তো বাবার সঙ্গে প্রথম রেলগাড়িতে যাচ্ছি বছর 5-6 বয়স আর কি। তো ওই যে রবীন্দ্রনাথ যখন সেই রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট বলেছিলেন, তো আমারও সংকট এবং সংশয় দুটোই ছিল। বারবার জানলার ধারে যাচ্ছি আর টাটা করছি লোকজনকে দেখি আর কি। তো বাবা বারবার আমাকে সেই সব দেখে হাত বাড়ানো আমাকে মাঝখানে বসিয়ে দিলেন, বলুন যে না তোকে এই ইয়েতে পাশে বসতে হবে। তো সেই প্রথম রেলগাড়ি চড়া। তারপর তো ছোট লাইনে একটু বড় হয়ে যখন মায়ের সঙ্গে, আমার তো খাজুরদিহি কাটোয়ার পাশে মামার বাড়ি, তো সেখানে যেতাম। তো মা তখন, বাবা যেহেতু কলকাতা থাকতেন, মা মাঝে মাঝে মামার বাড়ি যেতেন। তো মামার বাড়ি যাওয়ার সময় ছোট লাইন ছিল আমাদের, এই ছোট লাইনই চড়ে যেতাম। তো ছোট লাইন চড়ে ওখানে যেতে গিয়ে একবার, হ্যাঁ, মামার বাড়ি থেকে ফিরে আসতে গিয়ে ওরকম আমোদপুর লাইনের ট্রেনে উঠে পড়েছি। তা দিয়ে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন কোথায় যাবেন, মাকে জিজ্ঞেস করলেন। মা বললেন যে আমরা কৈচর যাবো। বলে এই যে আপনারা তো অনেক দূর চলে এসেছেন। দিয়ে সেই ভদ্রলোকের উদ্যোগে সেই গাড়ি থামিয়ে একটা স্টেশনে, সেখানে থামিয়ে স্টেশনের মানে মাঝামাঝি জায়গায় থামিয়ে আমরা আবার
সেই পিছন দিয়ে ফিরে এসে কাটোয়াটি তখন আর 4টে ট্রেনটা ছেড়ে দিয়েছে বিকালের দিকে। হ্যাঁ, দিয়ে আমরা আবার মামার বাড়িতে ফিরে গেলাম। তো তারপর তো গঙ্গা রাইতে যাওয়া তো আছি। এবং কলেজ জীবনেও আমরা সেই ছোট লাইনে পেয়েছিলাম বন্ধু বান্ধবদের নিয়ে। কাটোয়া কলেজে যখন আমরা পড়তাম সব ট্রেনেই বেশিরভাগ যেতাম আমরা। এবং আমাদের তো এখন যদিও ভাড়া লাগে, আমাদের তো একদম ফ্রি ছিল। কারণ গার্ড কি বলতেন যে এই কলেজের ভাইরা বোনেরা বাদ দিয়ে আর কাদের টিকিট আছে দেখি। তো সেই জন্য আমাদের একটা খুব মানে একটা যেন আধিপত্য ছিল আর কি ছোট লাইন। তারপর সেই ছোট লাইন আমাদের আজকে যাক বড় লাইন একটা গর্বের জিনিস এসে পৌঁছিয়েছে। কাটোয়া বর্ধমান এখন বড় লাইন হয়ে গিয়েছে এবং আমরা তো বেশ কলকাতার সঙ্গে আসানসোল হিসেবের সঙ্গে আমাদের ছেলে মেয়েরাও সব যাতায়াত করছে। হ্যাঁ, সকাল সকাল তারা গিয়ে পৌঁছে যাচ্ছে, খুব ভালো লাগছে এখন। তো রেলগাড়িতে চড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক দুর্ঘটনাও দেখেছি। যেমন ঘটনা পেয়েছি, অনেক পরিচিত মানুষকে পেয়েছি, হ্যাঁ দেখা হয়েছে এবং দীর্ঘদিন পর দেখা হলে তাদের সঙ্গে যেমন একটা সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং খুব ভালো লেগেছে, তেমনি অনেক দুর্ঘটনাও দেখেছি। যেমন ওই কাটোয়াতেই আমরা ওই কলেজ লাইফেই আমরা কেবল কাটোয়া ঢুকছে ট্রেনটি, আর একটি ছেলে প্রতিদিন গান গাইতে আমরা দেখতাম, ছেলেটির নাম নিতাই। এবং তার সেই গানের সুরে সুরে সবাই যেন মাথা নাড়তো আর কি, লোকগীতি বেশিরভাগ গাইতো। তো সেদিন গানটা গাওয়ার পর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় প্রায় দিন ওর কাছে শুনতাম গানটা। তো সেদিন গানটা গাওয়ার পর সেই পাদানিতে ছোট লাইনে সেই পাদানিতে এক কামরা থেকে আর এক কামরায় যেতে গিয়ে সে পা পিছলে এমন ভাবে পড়ে গেল যে মানে মাঝখানে পড়ে কামরার মাঝে পড়ে তার একবারে সঙ্গে সঙ্গে তার সেই তাজা রক্ত আর সেই মায়ের বাবার যে কান্না, হারমোনিয়াম বাজাচ্ছিল বাবা, সে মানে আজকেও যেন সেই কান্নাটা আমার চোখের সামনে যেন ভাসে। তো এরকম রেলগাড়িতে তারপরে আর একবার বড় লাইনে যদি গিয়ে ম্যান্ডেল এরকম একটা ঘটনা দেখেছিলাম, সেও এরকম পা পিছলে পড়ে গিয়ে মৃত্যুর একটা দেখছিলাম, সেও একজন ভিখারি। তো এইসব ঘটনা রেলগাড়িতে অনেক ঘটে। তা যেমন আমরা রেলগাড়িতে চড়ে একবার সুপারে চেপেছি আমরা, ডেলি প্যাসেঞ্জাররা আমাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করলো, বেশ কয়েকজন আমরা চেপেছি এবং কলকাতা যাচ্ছি। তো দেশলাই দিয়ে তারা সিট দুটোকে রিজার্ভ করে রেখে দিয়েছে, দিয়ে আমরা বসেছি আর কি। তারপর বললো যে এখান থেকে সব উঠুন, কেন বসলেন কি বৃত্তান্ত, দিয়ে তারপর আমাদের সব আমরা তো উঠবো না, দিয়ে শেষকালে ওরা সেই জোরপূর্বক আর কি উঠিয়ে দেওয়ার চেষ্টা বলে আমাদের একটা বন্ধু বলে চল এখান থেকে, দিয়ে আমরা আবার উঠলাম। আবার দেখছি কয়েকজন ভদ্রলোক আবার আমাদের ট্রেনে আবার বসালেন। এরকম অনেক ঘটনা আমরা ট্রেনে ঘটতে দেখি। নিত্যদিনের যাত্রী যারা হন তাদের তো অভিজ্ঞতার ঝুলি প্রচুর পরিমাণেই থাকে। আর আপনি কিন্তু একদম অনেক দিনের সাক্ষী। রেলের বিবর্তন দেখেছেন আপনার ওই জায়গার যে কথা বললেন, ছোট রেলগাড়ি থেকে কিভাবে এখন তার বিবর্তিত রূপ দেখছেন, অনেক পরিবর্তন চোখে পড়েছে, আর সেই সঙ্গে অভিজ্ঞতাও প্রচুর পরিমাণে হয়েছে। তো সেগুলো নিশ্চয়ই আপনার লেখালেখির ক্ষেত্রেও খুব কাজে লাগে। অবশ্যই কাজে লাগে, সেগুলো মনে থাকে এবং সেগুলো আমার বিশেষ করে অনেক ছেলেবেলার কথাগুলোকে আমি স্মরণ করতে পারি। এইটা আমি দেখেছি ক্লাস সিক্সে কি ঘটে গিয়েছে, ক্লাস 4-এ কি ঘটে গিয়েছে, ক্লাস 2-এ আমাকে একজন মাস্টারমশাই আমাকে বাইরে দাঁড়িয়ে থাকার জন্য একটা পেটে ঘুষি মেরেছিলেন। আজ আমার সেই দৃশ্য যেন মনে আছে, যে শুধু বাইরে দাঁড়িয়ে থাকার জন্য এত জোর একটা ঘুষি আমাকে মেরেছিলেন এক মাস্টারমশাই। সেইগুলো আমার আজও মনে আছে আর কি। হ্যাঁ, সেজন্যই আপনি আজকে লেখক হতে পেরেছেন। স্মৃতির ঝুলি হাতড়ে সমস্ত সুন্দর সুন্দর লেখা আজকে আপনার ভান্ডারে রয়েছে। সেখান থেকে আমরাও পাই নিশ্চয়ই পথচালী পরিবারের পত্রের মধ্য দিয়ে। অবশ্যই আপনাদের যেসব বিষয়গুলো নির্বাচন হয়, সেই নির্বাচনগুলো বেশ যথাযথ এবং সময় উপযোগী বলে আমার মনে হয়। আমাদের মনের মধ্যে তো ধরুন অনেক কিছুই ঘুরঘুর করে এবং পত্রালি সেই বিষয়গুলোকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম বলে আমার মনে হয়। তো যাই হোক, এইভাবেই বিষয় নির্বাচন চলুক এবং পত্র বন্ধুরা সবার সঙ্গে ভাগ করে নিক তাদের সব আনন্দ বেদনা। আবার একটা যে বার্ষিক সম্মেলনের ব্যাপারটা একটু বলি। পত্রালির বার্ষিক সম্মেলন আসছে এবং পত্রালির সংকলন প্রকাশ আমাদের, এটাও তো একটা গর্বের।
হ্যাঁ, আমরা সবাই যথাসময়ে লেখা অনুদান পাঠিয়ে এই পত্রিকাটিকে অবশ্যই আমরা বাঁচিয়ে রাখবো। বছরে একটা দিন তো আমরা সম্মেলনে উপস্থিত থেকে আমরা আলাপচারিতায়, কবিতায়, গানে, আড্ডায় অবশ্যই আমরা কাটাই এবং কাটাবো। আমার অনুরোধ, পত্রবন্ধুরা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সহ তারা আসুন, আমরা মিলেমিশে একাকার হয়ে যাই মিলন মেলায়। মিলন মেলার দিন আর একটা কথা, যে ভুরি ভোজের আয়োজন করা হয় আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু প্রদীপ কুমার দাস দাদাভাই করে থাকেন কয়েকজনকে নিয়ে। তাতে সকলেই পরিতৃপ্ত বলে আমার মনে হয়। এবং অনুষ্ঠানে যে সার্টিফিকেট প্রদান করা হয়, পেমেন্ট প্রদান করা হয়, পত্রবন্ধুরা বিভিন্ন রকমের সব অনুষ্ঠান করেন, ভারী মজার এবং খুব ভালো লাগে আমাদের। সেই জন্য পত্রবন্ধুদের সকলকে পেলে আমরা খুব খুশি থাকবো সেদিন। সেদিন সেই মিলন মেলায় সকলকে আমি আবেদন জানাই যে সকলেই আসুন, আমরা উপভোগ করি দিনটাকে। এই যে আপনি বললেন না যে সেই দিনটা আমাদের কাছে খুব উপভোগ্য, এটাই আমাদের ভালো লাগে যে সারা বছর আপনাদের এই যে অপেক্ষা, তার জন্যই কিন্তু এই বার্ষিক সম্মেলন। সকলে মিলে আমরা একত্রিত হব, মিলন মেলায় হাজির হব, এবং ওই যে ভুরি ভোজ কিংবা যে আয়োজন, সে আয়োজনে যে আপনারা খুশি পরিতৃপ্ত, এটাই কিন্তু আমাদের উৎসাহ আরো 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 বাড়িয়ে দেয়। অবশ্যই। কারণ এক এক সময় যে খাবারগুলো পাওয়া যায় তাতে অনেকেই সব ছিছি করে যে আমরা পয়সা দিলাম অথচ এখানে খাবার টাবার আরো কোনো কোনো অনুষ্ঠান আমরা দেখেছি। তো সেই দিক থেকে আমরা দেখছি পথচালীর এই যে বছর কয়েক ধরে যে অনুষ্ঠানগুলো চলছে, বিশেষ করে এই আইএমএ ভবনে ওখানে হচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে এবং সকলেই তাতে সন্তুষ্ট আর কি। বেশ দাদা, এবছর নিশ্চয়ই আসছেন। হ্যাঁ, আমি অবশ্যই যাবো। বেশ, আবারও দেখা হবে গানে, গল্পে, আড্ডায় সবাই আমরা মেতে উঠবো। আচ্ছা দাদা, এগুলো তো সবসময় আমাদের দরকার। তার কারণ হচ্ছে যে আজ আমাদের জীবনের রেলগাড়িটা তো এক অদ্ভুত অস্থিরতার মধ্যে চলেছে। হ্যাঁ, আমরা একসময় ধরুন স্কুলে মারধর খেলেও আমরা একটা চরিত্র গঠনের শিক্ষা পেয়েছিলাম। তার আজকে দেখুন মিথ্যাচার, একটা মূল্যবোধহীন, মানবিকতাহীন একটা ব্যক্তিত্ব দেশের অগ্রগতির পথে কাঁটা পেয়ে দাঁড়াচ্ছে। এখানে বলতে চায় সবাই, কিন্তু শোনার মতো মানসিকতা কারো নেই। আমরা এই দেখুন পুজো আসছে, এই পুজোতে যখন 32টা মাইক লাগিয়ে ডিজে বাজিয়ে আমার ঘরের পিছনে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে 4 দিন 5 দিন ধরে, আমি যদি বলি বাবা একটু আসতে দে, বা এই সর্বদাই কেন কন্টিনিউয়াস বাজাচ্ছিস, একটু বন্ধ কর ডিজেটা, তো বললে সে অন্যরকমের সব তাদের মানসিকতা। হ্যাঁ, সে হয়তো যদি একটু জোর করে তাহলে হয়তো আমার ক্ষতি করতে তাদের একটু বিলম্ব হবে না। হয়তো দেখা গেল আমার কলের পাইপ ফাটিয়ে দিয়েছে, একবার বলাতে আমার ভাইয়ের এটা ওপর থেকে যে ছাদের পাইপ নেমে আসছে সেই পাইপটা ফাটিয়ে দিয়েছিল আর কি, এইটুকু ক্ষতি। তো এরকম ধরনের সব ব্যাপার চলছে। তারপরে দেখুন আবর্জনা, প্লাস্টিক, এইসব গুলো তো সর্বদাই ফেলছে, এগুলো তো আছেই। গাছ কাটছে, সেই পরিমাণ গাছও লাগাচ্ছে না, সেই জন্য দেখা যাচ্ছে প্রকৃতিও সেই রকম খরা, বন্যা, কখনো মেঘ ভাঙা বৃষ্টি কদিন আগে হয়ে গেল যেমন। আর সবসময় তারপর বেশিরভাগ বাজ পড়ছে বেশি, এইগুলো মানুষের জীবনহানি ঘটাচ্ছে। যেন সব দিক থেকে একটা যেন সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সব দিকে একটা দূষণ যেন ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর তা থেকেই বোধহয় মুক্তির পথ এনে দেয় আমাদের এই সাহিত্য চর্চা। নিশ্চয়ই সেইগুলো আমরা আমাদের প্রাণের কথাগুলোকে সেইখানে তুলে ধরতে পারি। তো ঠিক ঠিক। আর এইভাবে যখন আমরা মিলিত হচ্ছি বছরে একবার, সেটা যেন একটা আমাদের সারা বছরের একটা ভালো থাকার খোরাক নিয়ে আসে। অবশ্যই অবশ্যই, একদম। যে আমাদের সারা বছরের যেগুলো জমা আছে সেগুলো আমরা সবার সঙ্গে বলতে পারি। তার হয়তো পত্রটা খুব ভালো লাগলো, সামনাসামনি বলতে পারি যে তোমার অমুক চিঠিটা খুব ভালো লাগছিল। এই যে তাদের সঙ্গে যে একটা সাক্ষাতে কথাবার্তাটা খুবই ভালো লাগে আমাদের। সেই জন্যই মিলন মেলায় সবার উপস্থিতি একান্তই আমরা কামনা করি। ঠিক, একদমই। আচ্ছা, আপনার চিঠি তো আমরা শুনেইছি, চিঠির বাইরে তাহলে আর অন্য কি চর্চা করেন সাহিত্য চর্চার মধ্যে? কবিতা, গল্প? চিঠির বাইরে আমি লেখালেখি গুলো, এই যে বিভিন্ন সাহিত্যের আসরে লিখি, ছোট গল্প লিখি। এই যে অনুগল্পের আসর হয় ওখানেও
চিঠি পাঠাই ইয়েতে FM গোল্ডে। এইসব বিভিন্ন পত্রপত্রিকা লিখি। তারপরে যে অনলাইন সাহিত্য আসর হয় কিছু, আচ্ছা। আমি মাঝে মাঝে দেখবেন আপনাদের হয়তো অনুষ্ঠানটায় যোগ দিতে পারি না, সেদিনে অনলাইন সাহিত্য আসর হয়। একটা আছে পলাশ সমসন্ধ্যা, তারপরে একটা বাংলাদেশ থেকে একবারে ইয়ে পর্যন্ত আমেরিকা পর্যন্ত একটা হয়, এবং সেখানেও আমাকে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য বলা হয়। হ্যাঁ, সেই অনুষ্ঠানটা মাসের প্রথম শুক্রবারে হয় কখনো, বা মাসের তারপর প্রথম রবিবারে একটা হয়, যেটা ওই আমেরিকার সঙ্গে প্রথম রবিবারে হয়। এরকম কয়েকটা সময়ে আমাদের ওই অনলাইনের অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতেও আমি থাকি। আর এই গান তো আমার আছেই, গানটা তো বিশেষ করে আমি তো হারমোনিয়াম বাজাতে, বাড়িতে যদিও আমার হারমোনিয়াম রয়েছে, ভাই মেজো ভাইয়ের একটা রয়েছে, ছোট ভাইয়ের একটা রয়েছে, কিন্তু আমি হারমোনিয়াম এখন কিনিও নাই, আর হারমোনিয়াম বাজাই নেই। বিশেষ করে এই যে লকডাউনের সময় থেকে গানের চর্চাটা খুব বেশি হয়েছে। আর এই যে কাটোয়ায় অজয় সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে আমাকে যখন সেই তারকেশ্বর দা, যিনি সম্পাদক, উনি বলেছিলেন একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে, এবং রবীন্দ্রসঙ্গীত শোনার পরে বলেছিলেন যে ভাই আপনার এখনো গান হবে, আপনি গানের চর্চা করুন, আপনার গানেতে হেমন্তর ফ্লেভার পাচ্ছি। ঠিক এইরকম ভাবে আমাকে অনেকটা উৎসাহ দিয়েছিলেন। তারপরে সে লকডাউন হলো, লকডাউনে তো বেড়াতেও যেতে পারতাম না কোথাও, একবার এমন সব বন্ধ করে দিয়েছিল। কাটোয়ায় ছিলাম তখন। তো আপনার সে তখন গানে একটা বিরাট টাইম গানে আমি কাটিয়েছি, এবং গানগুলো করেছিলাম কি আমার ছেলে একটা ওই অ্যাপস ডাউনলোড করে দিয়েছিল, স্টার মেকার অ্যাপস, এবং সেই অ্যাপস থেকে আজ পর্যন্ত আমি বোধহয় 4167টা গান ছেড়ে দিয়েছি স্টার মেকারে। তো সেই গানের চর্চাটা চলছে এখনো, বসি প্রতিদিনই সকাল সন্ধ্যা একবার আধবার। বা আর নাচকে বিভিন্ন তার মানে তো ছড়িয়ে রেখেছেন আপনার কীর্তিকলাপ একদম। হ্যাঁ, দেশ আর- থেকে আর দেশের গান এই যে বাইরে আপনার সাহিত্য যাচ্ছে, আপনার পারিবারিক পরিমণ্ডলে গানের একটা পরিবেশ রয়েছে, আর সেই সঙ্গে নানা জায়গায় এখনো আপনি গান করছেন। তাহলে এখন আমরা কি শুনবো? এখন কি আপনার কাছ থেকে গান শুনবো, নাকি কোনো ছোট কিছু লেখা কবিতা কি হ্যাঁ, শুনবো? গানও শুনতে পারবেন। গান শুনতে চাইলে দুলাই রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিচ্ছি তাহলে। বেশ, তাই শুনি। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো, তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো, যে কথা রয়ে প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, যে কথা রয়ে প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। প্রশংসা কিভাবে করব জানি না, আপনার হ্যাঁ। গানটা আমরা মাঝে মাঝেই শুনি আর মুগ্ধ হই।
আর সত্যি আপনাকে যিনি বলেছিলেন যে আপনি গান এখনো চালিয়ে যান, আপনার রবীন্দ্রসঙ্গীত সত্যি হবে, সত্যি তার প্রমাণ কিন্তু আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ, আপনার আপনাদের সঙ্গে- শুভেচ্ছা, হ্যাঁ। সকলের শুভেচ্ছা। পরিশেষে আমি রেডিও জংশনের পথচারীর এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলোর শ্রীবৃদ্ধি কামনা করছি। পরিসর আরো বিস্তৃত হোক। একজন উপদেষ্টা হিসেবে এই পত্রিকার শ্রীবৃদ্ধির জন্য আমার শুভ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট অধিকর্তা, সহ অধিকর্তা, সচিব, সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, উপস্থাপক, উপস্থাপিকা বৃন্দ এবং সমস্ত পত্রবন্ধুকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানাই। গুরুজন পদে প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তবে আমি সবসময় থাকতে পারি না বলে সকলেই জানি, আমাকে ক্ষমা করবেন। ওই যে বললাম, অনলাইন সাহিত্য বাসর বা সঙ্গীতানুষ্ঠানে যদি কোনোদিন ব্যস্ত থাকি আমি হয়তো ঢুকতে পারি না, সেই জন্য সবাই আমাকে ক্ষমা করবেন আশা করি। ভালো থাকবেন সবাই, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সৃজনে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। আপনিও খুব ভালো থাকুন দাদা। আপনার সঙ্গে কথা বলে আমাদেরও খুব ভালো লাগলো। আপনার অনেক দিক আমরা জানতে পারলাম। আর পথচারী পরিবারকে যে আপনি মনে প্রাণে এত ভালোবাসেন, সেটা আপনার সঙ্গে এইভাবে পরিচিতি না হলে জানতে পারতাম না। এইভাবে সঙ্গে থাকুন, আমাদের বার্ষিক সম্মেলনে আসুন, আমাদের পথচারী অবশ্যই। পরিবারকে অনেক আরো সমৃদ্ধ করে তুলুন আপনার লেখার মধ্য দিয়ে। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। সুজন সাথী পথচারী। রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। ছেলেবেলায় রেল ভ্রমণের এমনই অভিজ্ঞতা কবিগুরুর। আমি যখন বছর 6 বয়সে বাবার সঙ্গে প্রথম রেল ভ্রমণে কলকাতা গেছি, সংশয় আর আনন্দ দুটোই ছিল। জানালার ধারে বসে সবই ছুটছে দেখে বাবাকে প্রশ্নবাণে জর্জরিত করেছি। বাইরে হাত বাড়িয়ে লোকজনকে টাটা করছি দেখে বিপদের আশঙ্কায় জানালার ধারে বসতে দিলেন না বাবা। তখন ছোট লাইন ট্রেনে মায়ের সঙ্গে মামাবাড়ি গিয়ে ফেরার সময় বর্ধমানের ট্রেনে না উঠে আমাকে আর দিদিকে নিয়ে মা আমোদপুর ট্রেনে উঠে পড়েছিলেন। এক ভদ্রলোকের সহযোগিতায় মাঝপথে ট্রেন থামিয়ে হেঁটে কাটোয়া ফিরে আবার মামার বাড়িতে পৌঁছেছি। কয়লার গুঁড়ো ওড়ানো ঝিকঝিক রেলগাড়িতে চড়ে কাটোয়ায় গঙ্গা নামার পর চপ, ঘুগনি, দানাদার মুড়ি খেয়ে আবার ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে বসে থাকতাম। কলেজ জীবনে বন্ধুরা মিলে 15 পয়সা বাস ভাড়া বাঁচাতে ট্রেনে যাওয়া আসা করতাম। গল্পে আনন্দে যেমন সময় কাটত, তেমনি মর্মান্তিক ঘটনারও প্রত্যক্ষদর্শী। ট্রেনে তার বাবার হারমোনিয়ামের সুরে গান গেয়ে ভিক্ষা করত নিতাই। সেদিন খাঁচার ভিতর অচিন পাখি গানটি গেয়ে কাটোয়া স্টেশনে ঝোকার মুখে পা দানি দিয়ে অন্য কামরায় যাওয়ার সময় পা পিছলে দুটি কামরার মাঝে পড়ে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল নিতাইয়ের। চাপ চাপ সে রক্ত আর তার বাবার বুক ফাটা কান্না মনকে পীড়া দেয় আজও। বন্ধু, আজ সে ছোট লাইন গর্বের বড় লাইন। আরামদায়ক রেল ভ্রমণে এখন কলকাতা আসানসোল নিত্যযাত্রীর সংখ্যা অনেক। খাওয়া দাওয়ায় গালে গল্পে তাস পিটিয়ে সময় কাটানো রেলগাড়ি ছাড়া অসম্ভব। এখন ট্রেন বাড়ছে দুর্ঘটনাও। সকলের রেলগাড়ি ভ্রমণ নিরাপদ হোক। রেডিও জাংশনে রেলগাড়ির ভিড় বাড়ুক। জীবনের অন্তিম স্টেশনে না পৌঁছানো পর্যন্ত আমরা বিচিত্র অভিজ্ঞতার ঝুলি নিয়ে রেডিও জংশনের শক্তি বৃদ্ধি করব। লিখেছিলেন এবারের সেরা পত্রকার বিশ্বনাথ বন্ধু। গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143। বিশ্বনাথ বন্ধু কাকুকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। প্রবীর কুমার মুখার্জি লিখছেন সেরা পত্রকার বিশ্বনাথ বাবুকে অভিনন্দন জানাই। মীনাক্ষী দাস লিখছেন সেরা পত্রকার বিশ্বনাথ বন্ধুকে অভিনন্দন। মিনতি চট্টোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন
অমল ভট্টাচার্য, স্বপন কুমার কুণ্ডু অভিনন্দন জানিয়েছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ ভাই অমল, খুব ভালো। বিশ্বনাথ বন্ধু কাকু জানাচ্ছেন, বন্ধুদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 262তম পর্ব। দেখা হচ্ছে আবার আগামী পর্বে, আগামী শনিবার। তার আগে রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্যকথা নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে আপনাদের হাড় হিম করা কিছু সত্য ঘটনা শোনাবো। আজকের মতন শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পত্রালিকে বেঁধে বেঁধে রাখুন। আমার জয় জয়ন্তী তোমারই তো জয়, সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী তোমারই তো জয়, সব রাগ রাগিনীতে আমি তুমি আনন্দেরই ও শ্রুতে মল্লা রাখে ছবি। 9, 1. হাক বলো বাহার বলো ভৈরবিবা মন বলো বসন্ত বলো